আগুনের পাখি জেগে উঠছে, ইরানের হাজার অস্ত্রের গর্জন। পারস্য উপসাগরের নীল জলে এখন শীতল বাতাস বইছে, কিন্তু এই শান্তি যে ঝড়ের আগের নীরবতা তা বুঝতে কোনো সমরবিদ লাগে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3টি বিমানবাহী রণতরী নিয়ে ইরানের দরজায় দাঁড়িয়ে ভয় দেখানোর খেলায় মেতেছে। অন্যদিকে তেহরান নিজের ঘর গুছিয়ে ঠান্ডা মাথায় বলছে, আমাদের আঙুল ট্রিগারে আছে। এই হলো ইরান, চাপের মুখে হাঁটু গেড়ে বসার নাম, যার অভিধানে কোনোদিনও ছিল না, আজও নেই। দীর্ঘ 25 বছরের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর মেধার ফসল আজ ইরানের সামরিক বহরে সারি সারি সাজানো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীদের ঘায়েল করতে 1000 ধরনের অস্ত্র প্রস্তুত রয়েছে। 9000 কোম্পানির নিরলস পরিশ্রমে গড়া এই অস্ত্র ভাণ্ডার কোনো ফাঁকা হুমকির বুলি নয়। এ হলো বাস্তবের শক্ত জমিনে দাঁড়িয়ে বলা দৃঢ় প্রতিজ্ঞার কথা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে, যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি IRGC প্রকাশ করেছে একটি চোখ ধাঁধানো ভিডিও, যেখানে সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বিশাল বহর। ট্রাম্প ও নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে এই ভিডিও যেন এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা। এসব অস্ত্র শুধু প্রদর্শনীর জন্য তৈরি হয়নি, সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেও থেমে থাকেনি ইরানের অস্ত্র কারখানার চাকা। অর্থাৎ যুদ্ধের দাবানলেও ইরানের কারিগরি মনোবল ও উৎপাদন সক্ষমতা এতটুকু টলেনি, বরং আরও বেগ পেয়েছে। সাম্প্রতিক সামরিক আগ্রাসনে ইরানের কোমর ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেছিল ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষক, কিন্তু মাঠের ফলাফল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেই পায়তারায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে তারা। পাখির পালক গেছে হয়তো, কিন্তু পাখি মরেনি, বরং আরও শানিত ডানায় ইরান এখন প্রস্তুত পরবর্তী ঝাঁপের জন্য। IRGC তার সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, পুনরায় আগ্রাসন চালানো হলে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে একযোগে কঠোর পাল্টা হামলা চালানো হবে। এ কোনো আবেগের কথা নয়, এ হলো সুনির্দিষ্ট রণকৌশলের ঘোষণা। ট্রাম্প নেতানিয়াহুর যৌথ চাপের কৌশল মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে সমঝোতার টেবিলে বসাতে চায়। পারস্য উপসাগরে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক চাপ তৈরির এই কুটোচাল নতুন কিছু নয়, কিন্তু তেহরান বারবার স্পষ্ট করে দিচ্ছে, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কোনো ছাড় আদায় সম্ভব নয়। যে জাতি দশকের পর দশক নিষেধাজ্ঞা ও অবরোধ সহ্য করেও নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে, সে জাতিকে রণতরীর সারি দেখিয়ে ঘরে ঢোকানো এ যেন বাঘকে খাঁচায় পড়ার স্বপ্ন দেখার সমান। এই উত্তপ্ত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে চীন। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী তুস্কা জাহাজ আটকের ঘটনায় মার্কিন প্রশাসন দাবি করছে, জ্বালানি তেলের বিনিময়ে চীন ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ও মিসাইল তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহ করছে। স্বয়ং ট্রাম্প বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, এটি আমেরিকার জন্য মোটেও সুসংবাদ নয়। তবে বেইজিং পুরো অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের সাথে চীনের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে তৃতীয় পক্ষের নাক গলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন রণকৌশলের ভরাডুবির করুণ আর্তনাদ। 38 দিনের অসম লড়াইয়ে ইরান এমন এক রণকৌশল প্রদর্শন করেছে, যা দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের আক্কেল গুরুম হওয়ার জোগাড়। পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা যখন ভেবেছিল তারা নিমিষেই ইরানকে ঘুরিয়ে দেবে, তখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইরান কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অপরাজেয় নায়কের মূর্তিতে আবির্ভূত হয়েছে, যার বুদ্ধিমত্তার কাছে কুল কিনারা পাচ্ছে না পেন্টাগন। ইরান সম্মুখ সমরে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের ধন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আর টমাহক ক্রুজ মিসাইলগুলো এখন কেবল সংখ্যাতত্ত্বের পাতায় বন্দী। ইরান তার সস্তা ড্রোন আর নিখুঁত নিশানার মিসাইল দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে ওয়াশিংটনকে এখন হারির খবর দিতে হচ্ছে। মাত্র 38 দিনে 1200 প্যাট্রিয়ট আর 1000 টমাহক খরচ করে মার্কিন ভান্ডার এখন খালি হওয়ার দিকে। ইরানের ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে মার্কিন রণতরী আর ঘাঁটির দিকে ধেয়ে গেছে, তখন সেই সস্তা ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পেন্টাগন এখন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই যুদ্ধের ময়দানে ইরান প্রমাণ করেছে যে কেবল আধুনিক প্রযুক্তিতে আকাশকুসুম কল্পনা করলেই যুদ্ধ জেতা যায় না। তার জন্য চাই অদম্য সাহস আর কৌশলী পরিকল্পনা। মার্কিন সেনারা যখন $5.6 বিলিয়ন গোলা বারুদ খরচ করে ভেবেছে তারা বিজয়ী,
ইরান তখন ছায়াযুদ্ধের কৌশলে তাদের নাজেহাল করে ছেড়েছে। পেন্টাগন যে ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বা চীনের মতো পরাশক্তির জন্য তুলে রেখেছিল, পারস্যের এই বীরদের ঠেকাতেই সেগুলো সব জলবৎ তরলং হয়ে গেছে। 1100টি JASSM-ER ক্ষেপণাস্ত্রের অপচয় প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মার্কিনীদের জন্য ছেলে খেলার মতো সহজ নয়। যেখানে প্রতিদিন $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, সেখানে ইরান অত্যন্ত শান্ত মাথায় তাদের তুরুপের তাসগুলো খেলছে। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন তিলকে তাল করা দম্ভ থেকে সরে এসে কংগ্রেসের কাছে হাত পাচ্ছে। সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড যখন এই ঘাটতি পূরণে বছরের পর বছর সময়ের কথা বলছেন, তখন তেহরানের ঘরে বইছে বিজয়ের হাওয়া। ইরান কেবল নিজের ভূমি রক্ষা করেনি, বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র সরিয়ে এনেও যখন ইরানের অগ্রযাত্রা রোখা যাচ্ছে না, তখন বোঝাই যায় যে পারস্যের এই বীরেরা কতটা শক্ত ইটের জবাব পাটকেলে দিতে জানে। এই পরিস্থিতি নিয়ে জ্যাক রিড গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন যে গতিতে অস্ত্র ব্যবহার ও উৎপাদন হচ্ছে, তাতে ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণেই পেন্টাগন অতিরিক্ত অর্থের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিরক্ষা শিল্প এত দ্রুত এই বিপুল পরিমাণ দামি অস্ত্র তৈরি করতে পারবে কিনা। এই যুদ্ধ আরেকটি বড় দুর্বলতাও সামনে এনে দিয়েছে। দেখা যাচ্ছে, তুলনামূলক সস্তা ড্রোন বা সাধারণ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক এফ ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কম ছিল, আর এখন তা আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধাস্ত্রের ঝংকারে যখন আকাশ প্রকম্পিত, তখন ইরান তার সীমিত সম্পদ ও নিজস্ব মেধার সমন্বয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছে, তা বিশ্ব রাজনীতির সমীকরণকে এক নিমিষে বদলে দিয়েছে। ইরান যেন আজ মরার ওপর খাড়ার ঘা উপেক্ষা করে যুদ্ধের ময়দানে অজেয় এক নায়কের আসনে বসে আছে। অনেকেই প্রশ্ন তুলছেন ইরানের হাতে থাকা চীনা প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা নিয়ে, কিন্তু রণাঙ্গনের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান কেবল চীনা অস্ত্র ব্যবহার করছে না, বরং সেই প্রযুক্তির সাথে দেশীয় মেধার মিশেলে এমন এক ব্যবস্থা গড়ে তুলেছে যা শত্রুর জন্য এক গোলকধাঁধা। যুক্তরাষ্ট্রের F-15 বা A-10 যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে ইরান কেবল সংখ্যায় নয়, বরং কৌশলে শত্রুর হাটে হাড়ি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের এই সাফল্য কোনো কাকতাল নয়, এটি বছরের পর বছর ধরে চলা কঠোর যুদ্ধের প্রস্তুতির ফসল। যখন শত্রুপক্ষ আলিয়ার পেছনে ছোটার মতো আকাশ দখলের স্বপ্নে বিভোর, তখন ইরান তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশপথ বা সমুদ্রপথ দখল করা মোটেও গাছের কাঁঠালে গোফের তেল নয়। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটছে হরমুজ প্রণালীতে। ইরান সেখানে একাই যে ছড়ি ঘোরাচ্ছে, তা দেখে বিশ্ব অর্থনীতিতে রীতিমতো কম্পন উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশমুখী শক্তি থাকা সত্ত্বেও সমুদ্রের এই সংকীর্ণ পথে তারা ইরানের কবজা থেকে বেরিয়ে আসতে পারছে না। এটি কেবল সামরিক শক্তি নয়, এটি এক কৌশলগত জয়। ইরান তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করেছে। যখন একটি আধুনিক রাডার ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, ইরান তখন গেরিলা কায়দায় ছোট ছোট মিসাইল আর ড্রোন দিয়ে সেই ঘাটতি পূরণ করে। এই যে দ্রুত অভিযোজন ক্ষমতা, তাই ইরানকে যুদ্ধের ময়দানে 9-6 করার সুযোগ দিচ্ছে না। অনেকেই মনে করেছিলেন প্রথম আঘাতে ইরানের সামরিক কাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু ইরান প্রমাণ করেছে যে তারা কাগজের বাঘ নয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল নেটওয়ার্ক হয়তো নিখুঁত নয়, কিন্তু তা শত্রুর জন্য গোদের ওপর বিস্ফোরক হিসেবে কাজ করছে। তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রেখেছে, যা বড় বড় পরাশক্তির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কেবল রক্ষা করছে না, বরং পাল্টা আক্রমণ করে শত্রুর অর্থনৈতিক ও সামরিক দম্ভকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। যুদ্ধের ময়দানে ইরান কেবল একটি পক্ষ নয়, বরং তারা এক নতুন রণকৌশলের প্রবর্তক। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো আধুনিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নানাবিধ চাপের মুখেও ইরান যেভাবে মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে, তা ইতিহাসের পাতায় এক বীরত্ব গাঁথা হয়ে থাকবে। তারা দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তির চেয়েও বড় অস্ত্র হলো ইচ্ছা শক্তি এবং উদ্ভাবন। ইরান আজ আর কেবল কোনো আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব সাম্রাজ্যবাদের দম্ভ ভাঙার এক অনন্য প্রতীক। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, ইরানের এই অকুতোভয় অবস্থান প্রমাণ করে যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সাহসটাই আসল জয়। ইরান সত্যি অপরাজেয় বীর। একের পর এক মৃত্যু, নিখোঁজ আর ছায়ার মতো ভেসে ওঠা প্রশ্ন। একে কেবল কাকতালীয়,
নাকি আরও গভীর কোনো অন্ধকার খেলা? ডোনাল্ড ট্রাম্প নিজেই নড়ে চড়ে বসেছেন। যুক্তরাষ্ট্রের 10 থেকে 12 জন শীর্ষ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই বিজ্ঞানীরা ছিলেন সেই সব গোপন প্রকল্পের অংশ যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশ প্রযুক্তির সবচেয়ে সংবেদনশীল তথ্য লুকিয়ে আছে। ট্রাম্প সাংবাদিকদের সামনে এসে বললেন তিনি মাত্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়েছেন। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। এটা বেশ গুরুতর বিষয়, আর সেই মুহূর্তেই যেন আরও ঘন হয়ে ওঠে রহস্যের কুয়াশা। 2023 সাল থেকে শুরু, একে একে হারিয়ে যেতে থাকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষকরা। কেউ নিখোঁজ, কেউ গুলিবিদ্ধ, কারণ মৃত্যু ঘিরে নেই কোনো ব্যাখ্যা। আর সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যাটার্ন যা এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো আমেরিকাকে। প্রথমে আসেন স্টিফেন গার্সিয়া। 48 বছর বয়সে এই বিজ্ঞানী কাজ করতেন কানসাস সিটির ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে, যেখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের বড় অংশের অপরমাণু উপাদান। 2025 সালের অগাস্টে নিজের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। ফোন, মানিব্যাগ, চাবি সবকিছু রয়ে গেছে, শুধু নেই মানুষটি, আর নেই তার হ্যান্ডকার। তারপর আসে আরও অদ্ভুত এক ঘটনা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড, তিনি ছিলেন এয়ারফোর্স রিসার্চ ল্যাবের সাবেক কমান্ডার। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনিও নিখোঁজ। তার স্ত্রী জরুরি নম্বরে ফোন করে জানান স্বামী নিজেই আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন। কেন, কার ভয়ে? লস আলামোস, যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা, সেই ল্যাবের সাবেক কর্মী অ্যানহোসি চাভেজ এবং পারমাণবিক সহকারী মেলিসা কেসিয়াস দুজনই 2025 সালে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফেরেননি। সঙ্গে নেননি কোনো ব্যক্তিগত জিনিস। মহাকাশ গবেষণার হৃদয়স্থল নাসার জেট প্রপালশন ল্যাব, সেখানকার পরিচালক মনিকা জাসিন্টোরেজা 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে বেরিয়ে নিখোঁজ। যেন পাহাড় আর নীরবতা তাকে গিলে ফেলেছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড, মাইকেল হিক্স, কোনো অপরাধের চিহ্ন নেই মৃত্যুর কারণে, যেন নীরব মৃত্যু। MITর প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লুরেইলো নিজ বাড়িতে গুলিবিদ্ধ। ক্যালটেকের জ্যোতি পদার্থ বিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার নিজ বারান্দায় গুলিতে নিহত। আরও এক নাম জেসন থমাস, ক্যান্সার গবেষক। নিখোঁজ থাকার পর তার মরদেহ পাওয়া যায় এক হ্রদে। সবশেষে উঠে আসে নতুন এক নাম, অ্যামি এসকোরিস, মাত্র 34 বছর বয়স। অ্যান্টিগ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করছিল। নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার দেহ। মৃত্যুর আগে এক পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকিতে। এসব নাম, এসব গল্প একটি অদৃশ্য সুতোয় বাঁধা কি? অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা তত্ত্ব। কেউ বলছেন বিদেশি গুপ্তচর বৃত্তি, কেউ বলছেন সরকারের গোপন প্রকল্প ঢাকতেই এসব নীরব নির্মূল। আবার কেউ টেনে আনছেন UFO গবেষণার গোপন অধ্যায়। FBI এর সাবেক কর্মকর্তা ক্রিস ওয়েকার সতর্ক করেছেন সব ঘটনায় সন্দেহজনক। এরা এমন বিজ্ঞানী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবুও এখন পর্যন্ত কোনো নিশ্চিত যোগসূত্র খুঁজে পায়নি কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, একটা দুইটা নয়, 10-এর বেশি বিজ্ঞানী একই সময়ে একই ছায়া। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, আর পর্দার আড়ালে চলতে থাকা ঘটনাবলী বলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানকে চাপে রাখতে ব্যস্ত, তখন তেহরান গোপনে তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র শক্তিকে পুনর্গঠিত করে রীতিমতো চমক দেখিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে। ওয়াশিংটনের এমন দাবি এখন আকাশ কুসুম কল্পনা বলেই মনে হচ্ছে। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ যখন বুক চিতিয়ে বলেছিলেন যে যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভস্মীভূত হয়েছে, তখন তা ছিল অনেকটা হাড়ির খবর না জেনেই তড়িঘড়ি করা ঘোষণা। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় 60 থেকে 70% অক্ষত রয়েছে। মাটির গভীরে তৈরি তাদের তথাকথিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মূল দর্শনই হল প্রথম আঘাত হজম করে ক্ষেপণাস্ত্র ঘুরে বেরিয়ে আসা এবং পুনরায় পাল্টা আক্রমণ চালানো। আর ইরান ঠিক সেই কাজটিই করছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া এই অস্ত্র ভাণ্ডার এখন তেহরানের হাতে তুরুপের তাস। এদিকে হরমুজ প্রণালীতে চলছে সাপে নেউলে লড়াই। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরান কর্তৃক প্রণালী বন্ধের হুমকি। এই পরিস্থিতি যেন ইট মারলে পাটকেল খেতে হয় প্রবাদকে নতুন করে জীবন্ত করে তুলেছে। ইরানি বন্দরে পণ্য চলাচলে বাধার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি অবরোধ না তোলা হয় তবে এই জলপথের চাবিকাঠি তারাই নিয়ন্ত্রণ করবে।
সম্প্রতি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের হামলার ঘটনা সেই উত্তপ্ত বারুদের স্তূপে যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে পরিস্থিতির অবনতির প্রস্তুতি হিসেবে ট্রাম্প 18 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক তৎপরতা নয়, বরং ভস্যে ঘি ঢালার মতো অকার্যকর আলোচনার চেয়েও বেশি কিছু। ইরানের বক্তব্য একেবারে সোজা সাপটা। মার্কিন সর্বোচ্চ চাপ দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না। ট্রাম্পের হুঙ্কার, যদি ঐক্যমত্য না হয় তবে ফের বোমা বর্ষণ শুরু হবে। কিন্তু এই দাবার বোর্ডে ইরান নড়ছে খুব সাবধানে। তারা তাদের অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম বাড়িয়ে এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের স্নায়ু পরীক্ষার খেলায় মগ্ন। একটি পক্ষ ভাবছে বল প্রয়োগে ইরানকে নতি স্বীকার করানো যাবে, অন্য পক্ষ মনে করছে তাদের মাটির নিচের দুর্গ থেকে বেরিয়ে আসার সক্ষমতা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দুই পক্ষের এই রণহুঙ্কারে সাধারণ বিশ্ব এখন কেবলই আতঙ্কিত। শান্তি আলোচনার টেবিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা উড়বে নাকি ফের শুরু হবে ধ্বংসের তাণ্ডব। তবে বর্তমান পরিস্থিতি বলছে যা রটে তার কিছুটা বটে, অর্থাৎ বড় কোনো সংঘাতের আশঙ্কা কেবল সময়ের অপেক্ষা। বিশ্ব রাজনীতির বর্তমান রণক্ষেত্রে যখন সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন দুঙ্গে, ঠিক তখনই সার্বভৌমত্ব আর শান্তির অতন্ত্র প্রহরী হিসেবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান ও চীন। হরমুজ প্রণালী থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর সবখানেই আমেরিকার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে এই দুই দেশ যেন ন্যায়ের এক অদম্য দুর্গ গড়ে তুলেছে। পশ্চিমা গণমাধ্যম যখন অপপ্রচারে লিপ্ত, তখন ইরান ও চীন তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কোনো পরাশক্তির রাবার স্ট্যাম্প নয়। হরমুজ প্রণালীতে আমেরিকার জোরপূর্বক হস্তক্ষেপকে ইরান যেভাবে মোকাবিলা করছে তা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনীর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের পুলিশ মনে করলেও ইরান স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে নিজেদের জলসীমার নিরাপত্তা রক্ষা করা তাদের আইনি ও নৈতিক অধিকার। ইরান কেবল নিজের ভূখণ্ড নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। আমেরিকার তথাকথিত শান্তি আলোচনার আড়ালে যে প্রতারণা তা ইরান শুরু থেকেই ধরে ফেলেছে। তাই যখনই আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে, ইরান তখনই গর্জে ওঠে। এটি তাদের পরাজয় নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার এক অবিচল অঙ্গীকার। অন্যদিকে চীন বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে এক শান্তিবাদী ও দূরদর্শী শক্তি হিসেবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যপ্রাচ্য বিষয়ক 4 দফা প্রস্তাব কেবল কথার ফুলঝুরি নয়, বরং এটি একটি সুশৃঙ্খল বিশ্ব ব্যবস্থার রূপরেখা। যখন আমেরিকা প্রশান্ত মহাসাগরের বুকে সামরিক মহড়া দিয়ে পাকা ধানে মই দিচ্ছে এবং ফিলিপাইনের মাটিতে 17,000 সেনা নামিয়ে উত্তেজনা সৃষ্টি করছে, তখন চীন ধৈর্য ও সাহসের পরিচয় দিচ্ছে। বেইজিং বারবার মনে করিয়ে দিচ্ছে যে বহির্বিশ্বের এই সামরিক উপস্থিতি কেবল অশান্তিই বয়ে আনবে। চীন চায় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন, যা মার্কিন সামরিক গুন্ডামির সম্পূর্ণ বিপরীত। অনেকে হয়তো ইরান ও চীনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যেমনটা হরমুজ প্রণালীতে চীনের জাহাজ সান প্রফিট এর ঘটনা নিয়ে রটানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ এবং বন্ধুত্বের সংজ্ঞা এক নয়। ইরান যদি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে, তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে। পশ্চিমা শক্তিগুলো চায় ইরান ও চীনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে, যেন তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারে। কিন্তু দুই দেশের সুদৃঢ় কৌশলগত অংশীদারিত্ব এই প্রোপাগান্ডা ভাঙার জন্য যথেষ্ট। ইরান যখন তার সীমান্তে সতর্ক, তখন চীন পর্দার আড়ালে কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি তাদের প্রকৃত বীরত্ব। মার্কিন সাম্রাজ্যবাদ আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা মিত্র খুঁজে পেতে হিমশিম খাচ্ছে, অথচ ইরান ও চীন পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তুলেছে এক নতুন ঐক্য। তাদের এই জোট কেবল একে অপরকে রক্ষা করছে না, বরং উদীয়মান বিশ্বের জন্য একটি পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করতে হয়।
ইরান ইস্যুতে রাশিয়া এবং চীন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা তেহরানের পারমাণবিক অবস্থানের প্রতি তাদের প্রকাশ্য এবং বলিষ্ঠ সমর্থন ব্যক্ত করেছে। চীন সফরে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বেইজিংয়ে চীনা নেতাদের সাথে বৈঠকের পর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উত্তেজনাপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সাফ জানিয়ে দেন যে একচেটিয়া শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অলঙ্ঘনীয়। তার মতে এই অধিকার আন্তর্জাতিক আইনে অত্যন্ত স্পষ্টভাবে নিহিত। মার্কিন অবস্থানের ওপর সরাসরি আঘাত। ল্যাভরভের এই দ্ব্যর্থহীন মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্য তৈরি করেছে। এটি মূলত চলমান আলোচনায় ইরানের শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর একগুঁয়েমিকে সরাসরি চ্যালেঞ্জ এবং খাটো করে দেখছে। আমেরিকার এই দাবির কোনো আইনি ভিত্তি নেই বলেই রুশ পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন। তিনি রাশিয়া এবং চীনের অবস্থান পরিষ্কার করে বলেন যে তারা এই সংকটের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। তবে নেগোসিয়েশনস অবশ্যই বাস্তবসম্মত এবং বৈধ লক্ষ্যের উপর ভিত্তি করে পরিচালিত হতে হবে, যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হয়। ল্যাভরভ বলেন, আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক আইন প্রতিটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকারকে পুরোপুরি স্বীকৃতি দেয়। IAEA এর প্রমাণ এবং বাস্তব পরিস্থিতি। ল্যাভরভ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জোর দিয়ে বলেন যে ইরানের পারমাণবিক উপাদান সামরিক উদ্দেশ্যে ব্যবহারের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তিনি মনে করিয়ে দেন যে ইরান পরমাণু অপসারণ চুক্তির স্বাক্ষরকারী এবং তারা IAEA এর পরিদর্শনের অধীনে রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য আন্তর্জাতিক আইন এবং IAEA এর মানদণ্ড মেনে চলছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচির অধিকারের উপর আঘাত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তখন রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ল্যাভরভ ইঙ্গিত দেন যে মস্কো আবারও প্রয়োজনে অত্যন্ত সমৃদ্ধ উপাদান পুনরায় প্রক্রিয়া করে পারমাণবিক জ্বালানিতে রূপান্তর করতে বা রাশিয়াতে সংরক্ষণ করতে সহায়তা করতে প্রস্তুত। পশ্চিমাদের সমালোচনা ও ভূ রাজনৈতিক সংঘাত। সার্গেই ল্যাভরভ ইউরোপীয় শক্তিগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে তারা ওয়াশিংটনের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো প্রতিবাদ করেনি, অথচ তেহরানের ওপর কঠোর শর্ত চাপিয়ে দিচ্ছে। তিনি এটিকে ভণ্ডামি এবং ঔপনিবেশিক মানসিকতার প্রকাশ বলে অভিহিত করেন। তিনি বর্তমান আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং কঠোর যাচাইকরণ ব্যবস্থার উপর জোর দিচ্ছেন। অন্যদিকে ইরান তাদের মজুদ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে এবং এর পরিবর্তে পতনের প্রস্তাব দিচ্ছে। ল্যাভরভ অভিযোগ করেন যে পশ্চিমারা বিশ্বজুড়ে তাদের হেজেমনি বা আধিপত্য পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাদের দীর্ঘ ইতিহাসের দাস ব্যবসা এবং ঔপনিবেশিক মানসিকতা আজ আধুনিক রূপে প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, রাশিয়া, চীন বা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ এই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে পারে না। হরমুজ প্রণালী এবং আন্তর্জাতিক প্রভাব। ল্যাভরভ যুক্তি দেন যে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত মূলত মার্কিন এবং ইসরায়েলি সামরিক চাপের প্রতিক্রিয়া। তার মতে এই দৃষ্টিভঙ্গি উপসাগরীয় আরব দেশগুলোর অনেকেই ব্যক্তিগতভাবে শেয়ার করে। তিনি আরও ঘোষণা করেন যে রাশিয়া এই সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত। তিনি এশিয়ার বিভিন্ন অঞ্চলে পশ্চিমাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এরিয়া, দক্ষিণ ককেসাস এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনাকে তিনি সরাসরি পশ্চিমা দেশগুলোর নীতির ফলাফল বলে মনে করেন। তিনি বলেন, পশ্চিমের সমষ্টিগত নীতিসমূহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরি করছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন আধিপত্যের তাসের ঘর যেন একে একে ভেঙে পড়ছে। একদিকে সিরিয়া থেকে শেষ মার্কিন সেনার পিছু হটা, অন্যদিকে পারস্য উপসাগরের আকাশে আমেরিকার সবচেয়ে দামি চোখ অন্ধ হয়ে যাওয়া। সব মিলিয়ে ওয়াশিংটন এখন এক চরম কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি। 2026 সালের এপ্রিলের এই দিনগুলো মার্কিন সামরিক ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় হিসেবে লেখা থাকবে। দীর্ঘ বছরের মোতায়েন, আইএস বিরোধী অভিযান আর ইরানকে ঠেকিয়ে রাখার স্ট্র্যাটেজিক ফুটহোল্ড সবই এখন অতীত।
সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির শেষ চিহ্নটুকুও মুছে গেছে। উত্তর পূর্ব সিরিয়ার শেষ ঘাঁটিটি হস্তান্তর করে মার্কিন বাহিনী এখন জর্ডান ও ইরাকের পথে। মজার ব্যাপার হলো, এই পিছু হটা কোনো বিজয় উল্লাস নয়, বরং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ভয়ে অনেকটা গোপনে স্থলপথে সম্পদ সরিয়ে নেওয়া। প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ সিরীয় সেনাবাহিনীর সাথে একীভূত হওয়ার চুক্তি করেছে। ফলে ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রক্সি রাজনীতির স্থাপত্য ধূলিসাৎ হয়ে গেছে। সিরিয়া এখন এমন এক সংঘাতের ভূমি যা একসময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর আজ তা অন্যদের হাতে ছেড়ে দিয়ে নিঃশব্দে প্রস্থান করতে হচ্ছে। সিরিয়া ত্যাগের ক্ষতের ওপর নুনের ছিটা হয়ে এসেছে পারস্য উপসাগরের বিপর্যয়। গত 9 এপ্রিল আমেরিকার গর্ব $240 মিলিয়ন মূল্যের MQ-4C ট্রাইটন ড্রোনটি নিখোঁজ হয়েছে। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এর এক একটি দাম একাধিক F-35 স্টেলথ ফাইটারের চেয়েও বেশি। 52,000 ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা সম্পন্ন এই হাইটেক আই ইন দ্য স্কাই কেন এবং কিভাবে হারিয়ে গেল তা নিয়ে পেন্টাগনে এখন শোকের মাতম। ওপেন সোর্স ডেটা বলছে 3 ঘন্টার টহল শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ ইরানের দিকে মোড় নেয় এবং এরপরই সিগন্যাল উধাও হয়ে যায়। মার্কিন নৌবাহিনী একে ক্লাস এ মিসহ্যাপ বলে দায় সারতে চাইলেও আসল সত্যটা অনেক বেশি ভয়াবহ। $1 বিলিয়ন চিতা কেবল একটি ট্রাইটন নয়, পরিসংখ্যান বলছে এই যুদ্ধে 1 মাসে মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি রূপ নিয়েছে এক দুঃস্বপ্নে। 24টি MQ-9 রিপার ড্রোন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে ইরান অন্তত 24টি রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার বাজার মূল্য প্রায় $720 মিলিয়ন। কৌশলগত সম্পদ ধ্বংস। শুধু ড্রোন নয়, এই সংঘাতের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র হারিয়েছে E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স, A-10 ওয়ারথগ এবং F-15E এর মতো বাঘা বাঘা যুদ্ধ বিমান। 1 মাসের কম সময়ে পেন্টাগনের ক্ষতির অঙ্ক $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আকাশপথে যে অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্বের বড়াই ওয়াশিংটন করত, ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা এখন প্রশ্নের মুখে। ড্রাগন ও পারস্যের সাঁড়াশি চাপ। এই উত্তেজনার মধ্যে সিরিয়া ও ইরাক থেকে মার্কিন পিছু হটা এবং আকাশপথে একের পর এক হার, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সুয়েজ মুহূর্ত উপস্থিত হয়েছে। যে ড্রোনগুলো একসময় আফগানিস্তান বা ইয়েমেনে নির্বিঘ্নে দাপিয়ে বেড়াতো, তারা এখন ইরানের আকাশসীমায় ঢোকা মাত্রই কবরে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় যুক্তরাষ্ট্র এখন ড্রোনের ওপর বেশি নির্ভর করতে বাধ্য হচ্ছে, আর সেই সুযোগটি নিচ্ছে তেহরান। এমনকি বন্ধু দেশ ইসরায়েল বা আমিরাতের ড্রোনগুলো রক্ষা পাচ্ছে না। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের স্পষ্ট হুঙ্কার, আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সামরিক বাহিনীও যুদ্ধের অপেক্ষায় প্রহর গুনছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। তিনি অকপটে জানিয়েছেন, আলোচনা টেবিলে বসার চেয়ে বোমা বর্ষণই তার কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক ভান্ডার এখন গোলা বারুদে কানায় কানায় পূর্ণ। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমাদের গোলা বারুদের কোনো অভাব নেই। হোয়াইট হাউসের এই সামরিক শক্তির বড়াই করার প্রবণতা দেখে মনে হচ্ছে তারা যুদ্ধের জন্য এক প্রকার তাল ঠুকা অবস্থানে রয়েছে। শান্তি চুক্তির চেয়ে সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনেই যেন বর্তমান মার্কিন প্রশাসনের আগ্রহ বেশি। অন্যদিকে ইরানও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটন যদি মনে করে থাকে ইরানকে সহজে কাবু করা যাবে, তবে তারা সাপের লেজে পা দিচ্ছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইরান নতুন নতুন সামরিক কৌশলের পাশাপাশি এমন কিছু বিষয় তৈরি করে রেখেছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরান কোনো মতেই পিছু হটতে রাজি নয়, বরং তারা নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে। তেহরানের নীতি নির্ধারকদের হুঁশিয়ারি, নতুন কোনো সংঘাত শুরু হলে তা মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নরকতুল্য পরিস্থিতির সৃষ্টি করবে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্ব অর্থনীতির জন্য এক অত্যন্ত স্পর্শকাতর জলপথ। এই প্রণালীকে কবজা করা বা মুক্ত রাখা নিয়ে দুই দেশের দৌড়েই টানাটানি চলছে দীর্ঘদিন ধরে। কূটনৈতিক মহলে খবর চাউর হয়েছিল যে ইসলামাবাদে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে এবং এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু ইরানের সাম্প্রতিক অনীহা এবং দুই দেশের একে অপরের প্রতি অবিশ্বাসের কারণে এই শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অগাধ জলে পড়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ড শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করেছে। ফলে দীর্ঘস্থায়ী কোনো সমাধানের আশা এখন ক্ষীণ। উভয় পক্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের দাম যে আকাশচুম্বী হবে তা নিশ্চিত। অনেক বিশ্লেষক মনে করছেন দুই দেশের অতি আক্রমণাত্মক নীতি মূলত ঘোলা জলে মাছ শিকার করার মতো একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তৃতীয় কোনো পক্ষ এই অস্থিতিশীলতা থেকে ফায়দা লুটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র দেশগুলোর কাছে ক্রমাগত এই পরিস্থিতির কান ভারী করার অভিযোগ উঠছে, যাতে ইরানকে বৈশ্বিক রাজনীতিতে একঘরে করা যায়। মার্কিন যুদ্ধ বিমান আর ইরানের ক্ষেপণাস্ত্র, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে বিশ্ব শান্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের অটল অবস্থান ও তেহরানের পাল্টা হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে আলোচনা ও সংঘাতের মধ্যে যে সূক্ষ্মরেখা ছিল তা ক্রমেই মুছে যাচ্ছে। শেষ মুহূর্তের কোনো নাটকে পরিবর্তন কি বিশ্বকে বড় ধরনের যুদ্ধ থেকে রক্ষা করতে পারে, নাকি বিশ্ববাসী একটি ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে? সময় এখন কেবলই ক্ষণ গণনা করছে।